নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার গল্প পাঠের আসর লেটস ডু গল্পতে সকলকে ওয়েলকাম। আজ আমরা শুনব আশাপূর্ণা দেবীর নিজে বুঝে নিন। দারুণ একটা গল্প, ভূতের কিন্তু মজার। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখবে গল্পে অনেক বিষয় নিহিত আছে। সব থেকে বড় যে বিষয়টা সামনে আসে তা হলো যুগ যুগ ধরে চলে আসা সামাজিক অসাম্য। আমরা আজকাল এসব ব্যাপার নিয়েই ইউজড টু হয়ে গেছি, আর এসব গায়ে লাগে না, মনের দাগও কাটে না। যাকে চলো গল্প শুরু করি। তো চলো লেটস ডু গল্প উইথ আশাপূর্ণা দেবীর নিজে বুঝে নিন। রাত নাগাদ 12টা। ভুরসুট পরগনার প্রতাপপুরের বড়কর্তা জগদীশ প্রতাপ তাঁর কলকাতার বাড়ির 3 তলায় নিজের ঘরে একা একা বসে জোর আলো জ্বালিয়ে দুখানা মোটা খাতা সামনে বিছিয়ে হিসেবপত্র দেখছিলেন। যদিও জমিদারির 12টা বেজে গেছে, এখন তালপুকুরে ঘটি ডোবে না, তবু বড়কর্তা নামটির মায়া ছাড়তে পারেননি জগদীশ প্রতাপ। এখনও প্রতাপপুরের কেউ বড়কর্তা না বললে মনে মনে যথেষ্ট চটেন। চটবার কারণও বিদ্যমান আছে বই কি। ওই প্রতাপপুর তো তার ঠাকুরদা নৃসিংহ প্রতাপেরই খাসপত্তন, তার নামেই প্রতাপপুর। তিনি নাকি দাবি করতেন তিনি মহারাজা প্রতাপাদিত্যের জ্ঞাতি গোষ্ঠীর। তা যাক, কে কী না দাবি করছে, তবে বলবোলাও একখানা ছিল বই কি। জগদীশ প্রতাপের বাবার আমলেও কিছু ছিল, কিঞ্চিত। জগদীশ অবশ্য তার বাপের ঠাকুরদা মহামান্য নৃসিংহ প্রতাপকে জ্ঞানে তেমন ভালো করে দেখেননি। আবছা মনে পড়ে দীর্ঘদেহী এক ব্যক্তি খুব ভোরবেলায় আকাশের দিকে তাকিয়ে হাত জোড় করে সূর্য প্রণাম করছেন, মন্তর পড়ছেন গমগমে গলায়। এছাড়া বিশেষ কিছু মনে পড়ে না। যা কিছু শোনা বাবার কাছে। শুনতে পেয়েছেন সে নৃসিংহ প্রতাপের জন্মদিনটি আর তাঁর জন্মদিন এক। নৃসিংহ প্রতাপের সেদিন 70 বছরের জন্মতিথি। সকালবেলায় ঠাকুর মন্দিরের ভোগ পুজো সব দেওয়া হয়ে গেছে। নৃসিংহ প্রতাপ তিল বাটা মাথায় ঘষে দিঘিতে চান করে এসেছেন এবং এসে খিড়কির পুকুরে একটি জিওল মাছ ছেড়ে দিয়ে নিজের দীর্ঘায়ু নিজেই কামনা করে পুজো পাঠ করছেন। দুপুরে যখন রূপোর থালা বাসনে 70 প্রকার ব্যঞ্জন সাজিয়ে প্লাস বৃহৎ একটা রুই মাছের মুড়ো আর বড় জামবাটির এক বাটি পরমান্ন দিয়ে জুঁই ফুলের মতো ফুরফুরে চামরমণি চালের ভাতৃর সামনে খেতে বসেছেন, আর গালচের আসনের ধারে কাছে মস্ত একটা পিলসুজের ওপর একখানা প্রকাণ্ড পেতলের প্রদীপ পেট ভর্তি গাওয়া ঘি নিয়ে দপদপ করে জ্বলছে। আগের আমলে এটাই ছিল জন্মদিনের শুভ কাজের অঙ্গ। কেক কাটাকাটির তো চল ছিল না, আর বয়স গুণে জেলে দেওয়া মোমবাতির শাড়ি ফুঁ দিয়ে নিভিয়ে দেওয়ারও পার ছিল না। সেকালে লোকে বাতি নিবে যাওয়াটাকেই অলক্ষণ কুলক্ষণ বলে মনে করত। তাই প্রদীপে পেট ভর্তি তেল, মোটা করে সলতে। আর খানদানি বাড়িতে প্রদীপের পেট ভরানো হতো তেলের বদলে ঘিয়ে, আর প্রথম অন্নটি মুখে দেওয়া মাত্র ভোঁ 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 করে 3 বার শাঁখে ফুঁ দেওয়া হতো। তা সে পর্ব তো মিটেছে। তোয়াজ করে খেয়ে চলেছেন নৃসিংহ। 70টি পদ সুযোগ মতো একবার অন্তত মুখে ঠেকাতে হবে। তো ঠেকাতে ঠেকাতে যখন চাটনিতে এসে ঠেকেছেন, তখন আবার 3 বার ভোঁ 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 শঙ্খধ্বনি। কি হলো আবার শঙ্খ? জিজ্ঞেস করতে না করতেই ট্যাঁ ট্যাঁ কান্নার শব্দ, সদ্যজাত শিশুর গগন বিদারী পরিত্রাহী শব্দ। ওটা আবার কি? কে কাঁদে? বুড়ি পিসি কাছে বসে পাখা নাড়ছিল। বলল, ঘরে নতুন মানুষ এলো, তোর বেটার ঘরে নাতি জন্মালো যে।
হ্যাঁ, তাই নাকি? তার মানে নৃসিংহ প্রতাপের প্রপৌত্র এলো? তা আসার কথা ছিল বুঝি? কথা ছিল বই কি, তো 2-10 দিন বাদে আসার কথা। আচমকা আজই তোর জন্মদিনে হানকান করে ভূমিষ্ঠ হয়ে বসলো। নৃসিংহ ক্ষীরের বাটিতে গোপ ডুবিয়ে মুচকি হেসে বললেন, হুম, ব্যাটা খুব ধরিবাজ হবে মনে হচ্ছে। ওরে, কে আছিস? এই প্রদীপটা আরও ঘি ঢেলে দিয়ে যা। শুধু ঘি না, একেবারে খাঁটি গব্যঘৃত। তো সেই প্রদীপ ঘি খেয়ে খেয়ে এক নাগাড়ে জ্বলতে থাকলো 6 দিন 6 রাত। সেটেরা পুজোর পরের দিন সকালে তার ছুটি। রাতে বিধাতা পুরুষ কপালে লেখন লিখে দিয়ে যাওয়ার কাজ অবধি তাকে জ্বলতে হবে। বিধাতা পুরুষ কি লিখে গেলেন কে জানে, তবে সেই জগদীশের কাছে খাঁটি গব্যঘৃত এখন স্বপ্নের বস্তু। সাবেকি মানটি ঠাটবাট রেখে চলেছেন এখনও। ভাতের পাতে ঘি, দুধ, দই, চাটনি, পাতিলেবু কম্পালসারি। গাওয়া ঘি বলে দেশ থেকে ঘি আনান বেশি দাম দিয়ে। তো সেই খাঁটি ঘিয়ের 2.5 ভাগই বনস্পতি, আর বাকি 1.5 ভাগ ভয়সা। তাহলে কি হবে? দেশের ঘি বলে ওতেই আত্মপ্রসাদ হতো জগদীশ প্রতাপের। প্রতাপের বালাই নেই কোথাও, তবু প্রতাপপুরের অহংকার। ওই যে নৃসিংহ প্রতাপের সঙ্গে জন্মদিনের মিল, তাই তার সঙ্গে যেন কেমন একটা একাত্ম অনুভব করেন। আবার বাপের মুখে শুনেছেন চেহারাতেও নাকি মিল। হলেও অবস্থান্তর মনে প্রাণে জগদীশ প্রতাপপুরের বড় কর্তা। চাল চলনে তদুপযুক্ত ছাপ রাখার আপ্রাণ চেষ্টা করেন। এই যে রাত দুপুরে খাতাপত্র নিয়ে হিসেব করতে বসেছেন, তার টেবিল চেয়ারের বালাই আছে নাকি? শোবার ঘরের মস্ত পালঙ্কটাকে কাছারি ঘরের ফরাস মনে করে তার মাঝখানে জোড়াসনে বসে সামনে খুলে রাখা জাবদা খাতা দুটো থেকে কী সব মেলামেলি করছেন। আগে আগে ভারী কাচের দোয়াতদানি সামনে বসিয়ে কলমে কালি ডুবিয়ে লিখতেন। ছেলে বলে বলে ফাউন্টেন পেন ধরিয়েছিল। সম্প্রতি আবার আরও সুবিধে দেখিয়ে নাতি ডট পেন ধরিয়েছে। তা দেখছেন ব্যাপারটা মন্দ নয়, বেশ সুবিধের। কালের বদলের সঙ্গে সঙ্গে সুবিধাও বাড়ছে বই কি, তবে অসুবিধাও যে বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে। এ কথা জগদীশ প্রতাপ জোর গলায় ঘোষণা না করে ছাড়েন না। এখন আর ছেলে তর্কে নামে না, তর্কটা নাতির সঙ্গে চলে। পাল্লাটা কোন দিকে ভারী, ডট পেনের না খাঁটি গাওয়া ঘিয়ের, এ তর্কের মীমাংসা হয় না। রোজই হিসেব চলে, টেবিলে খাওয়া আরামের না মাটিতে বসে খাওয়ার, প্যান্ট পায়জামা সুবিধের না লম্বা কোঁচা ধুতি। নাতির প্রশ্নে দাদুর জবাব, পেন্টুল পাজামা তো একালের জমিদারেও পড়ে জমাদারেও পড়ে, কিন্তু লম্বা কোঁচা কই দেখা দেখি কোন জমাদারের পড়ে। টেবিলে খাওয়া যেন অফিস কাছারিতে কাজ করতে বসা। মাটিতে আসন পেতে বসে ছড়িয়ে খাওয়ার অভিজ্ঞতাই আলাদা। হিসেব করে দেখ। তা সে যাক, এখন জগদীশ যে হিসেব নিয়ে বসেছেন সেটি বেশ জটিল। প্রতাপপুরের বাবুদের বাড়িটি, মানে নৃসিংহ প্রতাপের বানানো সেই প্রাসাদটি এখন এমন জরাজীর্ণ অবস্থা যে মেরামতি করে একটু ভদ্রস্ত করতে হলেও লাখ লাখ টাকার ব্যাপার। আসবে কোথা থেকে সে টাকা? আর সারিয়ে তুলেই বা কী হবে? কে বাস করতে যাচ্ছে সেই ভুরসুট পরগনার প্রতাপপুরে? ছেলের মতে বেচে দাও, বরং ঘরে কিছু আসবে। মরা হাতি লাখ টাকা, ওই ভাঙা বাড়িরও এখন অনেক দাম পাওয়া যাবে। ভিটে আবার বেচব কি বলে প্রথমে খুব রাগারাগি করেছিলেন জগদীশ প্রতাপ। ক্রমশ যুক্তিতর্কে নিমরাজি, কিন্তু মুশকিলেই নয় নয় করেও সেখানে এখনো অনেক আসবাবপত্তর। যাওয়াও হয় সেখানে, অন্তত জগদীশ তো যান। সবাই যে এই বড় কর্তা বলে ছুটে আসে
এগুরব কি কাশ্মীর, দার্জিলিং, নৈনিতালের পাহাড়ে গেলে পাওয়া যাবে? তা সেসব যখন চুকে বুকে যাচ্ছে, জিনিসগুলো কি হবে? ছেলে আর বৌমা বলে, এখানে কাজে লাগার মতো যা কিছু আছে নিয়ে আসুন, বাকি বিলিয়ে দিয়ে আসুন। কিন্তু এখানে কাজে লাগবার মতো অনেক কিছুই তো একে একে আনা হয়েছে, আর কী বা আনা হবে? ঘরে ঘরে যে বৃহৎ বৃহৎ পালঙ্ক বসানো আছে, প্রকাণ্ড প্রকাণ্ড যে কাঁঠাল কাঠের সিন্দুকগুলো আছে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে, বৈঠকখানার বাড়িতে যে ঝাড় লণ্ঠনটা ঝুলছে, সেগুলো বিলোতে চাইলেই বা নেবে কে? কার ঘরে এত জায়গা আছে? তাছাড়া আর একটা ভয়ঙ্কর ব্যাপার আছে, যেটা নিয়েই এখন সমস্যা আর হিসেব নিকেশ। জগদীশের ঠাকুমা একটা বড় লোকের গিন্নির দেমাকে আবদার করেছিলেন। তার লক্ষ্মীর ঘরটি, অর্থাৎ পুজোর ঘরটি, পুরো মেঝেটা টাকা গেঁথে গেঁথে বাঁধিয়ে দিতে হবে, যেমন সব কাশী বৃন্দাবনের মন্দিরে দেখে এসেছেন। যে কথা সেই কাজ। আনানো হলো বস্তা ভর্তি চকচকে আসলি চাঁদির টাকা। কোনোটায় মহারানীর মুখ, কোনোটায় তার ন্যাড়া মাথা ছেলের মুখ। তা সেটি গুছিয়ে সাজিয়ে গাঁথতে মিস্ত্রিরাই পারবে। ডাকা হলো হিন্দু রাজমিস্ত্রি মুকুন্দকে। ঠাকুরঘর বলে কথা। চিরকেলে রাজমিস্ত্রি রশিদ আর আব্দুল হেসে বলল, বাড়িখানা কিন্তু আমরাই বানিয়েছিলাম মা ঠাকরুন, আপনার ওই লক্ষ্মীর ঘরটিও। তা হোক, এখন ঘরে উঁচু করে লক্ষ্মীর পট, নতুন ধানের হাঁড়ি, সেসব থাকবে, শুধু মেঝেটা খোঁড়াখুড়ি হবে, তারপর টাকা গেঁথে গেঁথে মেঝে বানিয়ে ফেলা। এখন জগদীশ মহা ফাঁপড়ে পড়েছেন ওই ঘরটার হিসেব নিয়ে। কহাত বাই কহাত, তার মেঝেটা জুড়ে যে টাকা পোঁতা আছে সে কত টাকা? পুরনো তস্য পুরনো সব খাতাপত্র থেকে মজুর মিস্ত্রিদের রোজের হিসেব পাওয়া যাচ্ছে। মুকুন্দর রোজ 6 আনা, তার মজুরের রোজ 2 আনা। কিন্তু কদিন লাগলো আর কতগুলো টাকা পুঁতল তার হিসেব পাচ্ছেন না কোথাও। তাই রাত জেগে সেই আদ্যিকালের খেরো বাঁধানো খাতা নিয়ে আঁতি পাঁতি করে খুঁজছেন। ছেলে বলল, অত হিসেবের কি আছে? যখন খোঁড়াখুড়ি করতে লাগবে তখন কেউ পাহারা দিতে উপস্থিত থাকবে, যা ওঠে। তবে সত্যি টাকার এখন অনেক দাম। 16 আনার টাকা এখন অনেক বেশি দামে বিক্রি করা যাবে, কিন্তু বসে পাহারা দেবেটাকে? ছেলে বলে, আপনার ঠাকুমার আবদারকেও বলিহারি যায় বাবা। ঘরের মেঝে টাকা গেঁথে বাহার করে দিতে হবে। তিনি টাকা মারিয়ে মারিয়ে হাঁটাচলা করবেন, অথচ টাকা নাকি মা লক্ষ্মী, পা ঠেকে গেলে নমস্কার করতে হয়। ছেলের বউ বলল, সেকালের জমিদার গিন্নিদের অহংকারই ছিল আলাদা, সত্যি কি টাকা মারানো উচিত? জগদীশ বললেন, এই প্রশ্ন আমিও করেছিলাম আমার বাবাকে। বাবা বলেছিলেন, দেব মন্দিরে তো থাকে, এ তোর পুজোর ঘর, লক্ষ্মীর মন্দির। এখন পরের জেনারেশন ঠেলা বুঝুক, বাড়ি বেচে দেবো, চুকে যাবে। তা নয় তার মেজে খোঁড়াও, টাকা ওপরাও। তো গুনে দেখেছেন কখনো কত টাকা গাথা আছে? ওরে বাবা, কে আবার কবে গুনে দেখতে গেছে? কিন্তু এখন জগদীশ ভাবছেন, গোনা থাকলে ল্যাঠা মিটে যেত। খোঁড়াখুড়ির মিস্ত্রিকে কড়া করে বলে দেওয়া যেত, দেখো বাপু, এই আছে, একটুও যেন এদিক ওদিক না হয়। তা সে শাসানির উপায় নেই। তবু এই 70 বছরের জগদীশ এই রাত 12টায় বাড়ির সবাই যখন ঘুমে কাদা আর রাস্তা নিঝুম, তখন পালঙ্কের ওপর বাবু গেড়ে বসে সামনে খেরোর খাতা খুলে সেকালের নায়েব গোমস্তাদের অনিন্দনীয় ছাঁদের হাতের লেখায় সব হিসেবপত্র তন্ন তন্ন করে দেখেছেন, যদি কোথাও লেখা থাকে কত টাকা পোতা হয়েছিল। হঠাৎ একটা জায়গায় চোখ পড়ে গেল, আর চোখ যেন সেখানেই ফ্রিজ হয়ে গেল। কলিকাতার ট্যাঁকশাল হইতে আনয়ন করা হইল 1.5 মণ রৌপ্য মুদ্রা ও ড্যাশ সের গিনি। কত সের?
বোঝবার উপায় নেই। ঠিক সেইখানটাতেই পোকায় খেয়েছে। 1.5 মণ রৌপ্য মুদ্রা, এত সের গিনি। হঠাৎ ভারী রাগ হয়ে গেল জগদীশ প্রতাপের। কর্তারা সব যা ইচ্ছে তাই করে গেছেন, আর পরের জেনারেশন তাদের ভাগ্যের শুধু ডুগডুগি। টাকার হিসেব, গিনির হিসেব সংখ্যা দিয়ে নয়, মন দিয়ে। সাপের 5 পা দেখেছিলেন সব। টাকা থাকলেই কি এইভাবে নয়ছয় করতে হবে? রাগের চোটে জগদীশ প্রতাপের মনেই পড়ল না যে পৃথিবীতে চিরকাল আদি অনন্তকাল থেকে তাই হয়ে এসেছে। টাকা থাকলেই 9-6। শুধু 9-6-এর রীতি পদ্ধতিটাই স্থান কাল পাত্রের হিসেবে আলাদা হয়। নবাব বাদশারা তাদের জুতোয় হিরে মুক্ত সেটে বাহার করতেন। খানদানি বাবুরা পোষা বেড়ালের বিয়েতে লাখ টাকা খরচা করতেন। আর বড় বড় মানুষের গিন্নিরা শখ হলে তাদের দাঁড়ের ময়না টিয়া পাখির দাঁড়টাকে সোনা দিয়ে বাঁধিয়ে দিতেন। তা শুধু সে যুগে কেন, এ যুগেও কি টাকা 9-6-এর কোনো হিসাব আছে? এ যুগে অত সোনার উপর বাহার না দিক, শখের খাতিরে লাখ লাখ টাকা আকাশেই উড়িয়ে দেয়, বাতাসে ছড়িয়ে দেয়। কে ভাবতে যাচ্ছে যে দেশের কত লোক খেতেই পায় না? রাগটা একটু প্রশমিত হলে জগদীশ প্রতাপ ভাবলেন, তা তো হলো। রূপোর টাকা ঠাকুর ঘরের মেঝে আর দেওয়ালের খানিকটা পর্যন্ত যে গেঁথে রাখা হয়েছে সেটা তো চাক্ষুষী দেখেছি। তবে টাকাগুলোর ওজন যে 1.5 মণ তাকে ভাবতে গেছে। বেশ মনে পড়ে, ছেলেবেলায় জগদীশ আর তার পিঠোপিঠি দিদি ঠাকুর ঘরে গেলেই গুনতে বসতেন। কতগুলো টাকা মহারানী মার্কা আর কতগুলো ন্যাড়ামাথা রাজা মার্কা। কিন্তু গিনি তো কোথাও সাঁটা থাকতে দেখেননি। অথচ খাতায় স্পষ্ট করে গিনির হিসেব লেখা আছে, গিনি ড্যাশ শের। এই লক্ষ্মী ছাড়া কাগুজে পোকারা কেটে খাবার আর জায়গা পায়নি। ওই কত শের তার সংখ্যাটিকেই হাপিস করে দিয়েছে। তা দিক, ছিল তো কিছু, 10 শের, 5 শের, 1 শের, 8 শের, যা হয় হোক। কিন্তু কোথায় তারা? মাথাটা আরও ঝুঁকিয়ে খাতাটার উপর তন্ন তন্ন করে দেখছেন। হঠাৎ সামনে একটা ছায়া পড়ল। কে? চমকে উঠলেন জগদীশ। কে 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 রে বেটা? ব্যাপারটা কি? যতই রোগা শিরিঙ্গি আর তোবড়ানো চেহারা হোক না কেন, রাত 12টায় ঘরের মধ্যে ঢুকে এলো কিভাবে? তবে কি আর জগদীশ দরজায় খিল লাগাতে ভুলে গেছিলেন? কিন্তু এমন ভুল তো হয় না জগদীশের। গিন্নি চন্দ্রবিন্দু হয়ে যাওয়ার পর থেকে একাই তো থাকতে হয়। কাজেই বেশ জম্পেশ করে সব বন্ধ করে তবে শোন। ও, দৈবাত একদিন হয়তো ভুলে গেছেন, আর অমনি বেটা চোর এসে সেঁধিয়েছে। কোথায় ওত পেতে বসে থাকে এরা? যাক, সাবধানের ঘাটতি নেই জগদীশের, কারণ এই ঘরে লোহার সিন্দুক। এখন সংসারের সব গয়নাপত্র আর দরকারি কাগজপত্র ভল্টে রেখে আসার ফ্যাশন হয়েছে। জগদীশ এই ফ্যাশনের গাড্ডায় পড়তে রাজি নন। ছেলে বউ যতই বলে বলুক, চোখের সামনে না থাকলে জিনিসটা ক্রমেই ছায়া হয়ে যায়। একবার খুলে দেখবার ইচ্ছে হলে দেখতে পাবেন মজবুত সিন্দুকের কি অভাব আছে বাজারে? আর তোমার গিয়ে ব্যাংকই বা কি নিরাপদ? রাত দিনই তো ব্যাংক ডাকাতি, ব্যাংক লুট। জগদীশের মাথার শিয়রে লোহার সিন্দুক, মাথার বালিশের তলায় রিভলভার। এর থেকে বুকের বলার কিসে? কে বলে উঠেই জগদীশ হাত বাড়িয়ে মাথার বালিশের তলায় হাত চালিয়েছেন। সঙ্গে সঙ্গে সামনের মূর্তিটা বলে উঠল, দোহাই বড় কর্তা, অমন কাজ করবেন না, ওতে আপনার লোকসান বই লাভ হবে না। বড় কর্তা তার মানে চেনা চোর, অর্থাৎ প্রতাপপুর জানিত। হাতটা সরিয়ে নিয়ে বললেন, তা সত্যিই তোর মতো একটা ছুঁচোকে মেরে গুলিটারই লোকসান। তো কে তুই? আজ্ঞে কেউ না। কেউ না বটে? তামাশা! তবে তো দেখছি মরণের কাল ঘনিয়ে এসেছে তোর। ইষ্টনাম স্মরণ কর বেটা। এই হাত চালালাম বালিশের তলায়। আজ্ঞে কর্তামশাই, আমাদের মতো নিকৃষ্ট জনের আবার ইষ্টনাম, আর বাঁচাই কি?
মরাই কি? খুব কথা জানিস দেখছি। তো বড় কর্তা বললি কেন? কোন সুবাদে? শৈশবাবধি শুনে আসছি। ওই সুবাদে। বুঝেছি, তুই প্রতাপপুরের মাল। তো বাঘের ঘরে ঘোগ, বড় কর্তার ঘরে এসে সেধিয়েছিস চুরি করতে? ছি ছি ছি, অমন কথা বলবেন না কর্তা। আপনার ঘরে সেঁধুব চুরির মতলবে? বটে, তা মাঝরাত্রে দৌড়টা একটু খোলা পেয়ে শুরুত করে ঢুকে এসেছো কিসের মতলবে জাদু? কর্তার পা টিপে দিতে না পাকা চুল তুলে দিতে? হিসাবের খাতাটা পোকায় কেটেছে দেখে চিন্তা করছিলেন, তাই ভাবলুম। জগদীশ সোজা হয়ে চড়া গলায় বললেন, বলি তুই লোকটাকে, নাম কি? আজ্ঞে, জ্ঞানাবধি তো দেখে আসছি সবাই বৈকুণ্ঠ বলে ডাকে। বটে, নাম জানো না, সবাই বৈকুণ্ঠ বলে ডাকে সেইটা জানো? পাঁজি বদমাস, একটা কথার সিধে জবাব দিতে জানো না? বলি প্রতাপপুরে তো মেলাই বৈকুণ্ঠ, টেকো বৈকুণ্ঠ, খোড়া বৈকুণ্ঠ, কুমির খাওয়া বৈকুণ্ঠ। আগে ওনারা তো সব সজ্জন। এই হতভাগা হচ্ছে মুকুন্দ মিস্ত্রির বেটা, মিস্ত্রি বৈকুণ্ঠ। এখন অবশ্য পাবলিকে বলে। কি বললি? স্প্রিংয়ের পুতুলের মতো ছিটকে খাড়া হয়ে বসলেন জগদীশ। চালাকি খেলতে আসার আর জায়গা পাও না বেটা? রাগের মাথায় আপন খুঁড়োর মাথাটা থান ইটের ঘায়ে গুঁড়ো করে দেওয়ার যায়। তোর না ফাঁসি হয়েছে? আর তুই বেটা? লোকটা অকুত ভয় বলল, আজ্ঞে ফাঁসি হয় নাই, এ কথা তো বলি নাই। সেই তরেই তো বলতে যাচ্ছিলুম। এখন পাবলিকে নামটা উচ্চারণ করতে বলে খুনে বৈকুণ্ঠ, আমার ঘরখানাকে বলে খুনে বৈকুণ্ঠর বাড়ি। ও, তা ফাঁসির ফাঁস আলগা করে ফেলে জেলখানা থেকে পালিয়েছিলি তাহলে? বদলে আর একটা নকল বৈকুণ্ঠকে ফাঁসিতে ঝুলতে হলো? ছি ছি ছি, শিউরে উঠল লোকটা। ও কথা বলবেন না কর্তা, প্রাণে বড় দাগা পাবো। তবে হ্যাঁ, ঘটছে এমন ঘটনা রাত দিনই। জেলখানার মধ্যে কত জনাই যে অপরের নামে প্রক্সি দিয়ে ঘানি ঘোরাচ্ছে, পাথর ভাঙছে, তার সীমে সংখ্যা নাই। আর ফাঁসি, তাও মাঝে মধ্যে দুই একটা পক্সি চলে বটি। তাও ওসব হলো গিয়ে পয়সাওয়ালা লোকেদের কারবার। হতভাগা বৈকুণ্ঠ মিস্ত্রির বলে, পান্তর ওপর নুন জুটতো না, সে কিনতে যাবে ফাঁসি খাবার মানুষ। ছে! থাম বদমাস, কেবল পেঁচানো কথা। জগদীশ প্রচণ্ড একটা ধমক দিয়ে উঠে রিভলভারটা টেনে বের করে বাগিয়ে ধরে বললেন, সিধে জবাব দে। বলি ফাঁসিটা শেষতক হয়েছিল না রদ হয়ে গিয়েছিল? আগে গরিব গুরবর কি আর শাস্তি রদ হয় বড় কর্তা? সেও বড় মানুষদেরই ঘটনা। ফের বললাম না সিধে জবাব দিবি। বলি ফাঁসিটা কি হয়েছিল? আগে হ্যাঁ। কার হয়েছিল? ওই যে রাজমিস্ত্রি বৈকুণ্ঠর। তাহলে তুই কে? ওই যে বললুম। আগে কেউ বললে ওই বৈকুণ্ঠ মিস্ত্রি, আবার কেউ না বললে চুকেই গেল। আবার জোরে একটা ধমক দিতে যাচ্ছিলেন জগদীশ প্রতাপ। হঠাৎ দরজায় ধাক্কা পড়ল। তার সঙ্গে জগদীশের ছেলে অমিত প্রতাপের উদ্বিগ্ন গলার স্বর, বাবা দরজাটা খুলুন তো একটু। জগদীশ একটু হতচকিত হলেন। তাহলে তো ঘরের দরজা বন্ধই আছে, ভুলে খুলে রাখিনি। তবে ওই পাজিটা অথবা পাগলটা ঘরের মধ্যে ঢুকলো কি করে? সঙ্গে সঙ্গে মাথায় খেলে গেল। তার মানে ব্যাটা আগে থেকেই কোনো ফাঁকে ঢুকে পড়ে খাটের নিচে টিচে লুকিয়েছিল। জগদীশ যখন খাওয়া দাওয়া করছিলেন তখন তো আর দরজায় তালা লাগিয়ে যাননি। এবার থেকে তাই করতে হবে দেখছি। তাই এসব মুহূর্তের চিন্তা। খাট থেকে তাড়াতাড়ি নেমে পড়ে দরজাটা সাবধানে খুলতে গেলেন, পাছে বৈকুণ্ঠ বাবাজি ফস করে বেরিয়ে শটকান দেয়। কিন্তু এ আবার কি? কোন ফাঁকে ফট করে কোথায় গা ঢাকা দিল যেন। কোথায় আর? সেই খাটের নিচেই।
আচ্ছা, থাকো বাবাজি, দেখো তোমার আজ কি হয়। দরজাটা খুলেই নিজে প্রশ্ন করলেন, কি হলো? ছেলে বলল, আমাদের আবার কি হবে? আপনার কি হলো তাই জানতে এলাম। হঠাৎ মনে হলো যেন কাউকে ধমকে উঠলেন। জগদীশ মনে মনে হাসলেন। বাবুর কান মাঝরাতেও খাড়া। ও হ্যাঁ, তা দিয়েছিলাম বটে। এত রাত্রে বন্ধ ঘরের মধ্যে কাকে? খাটের নিচের দিকে একটু অলক্ষ্যে তাকিয়ে জগদীশ একটু মজা করে বললেন, কাউকে বললে কাউকে, আবার কাউকে নয় বললে নয়। ছেলের পিছু পিছু বৌমাও চলে এসেছে। দুজনে একটা অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে বলল, মানে? মানে এক বেটা ছুঁচো এসে জ্বালাচ্ছিল। বৌমা ঘরের মধ্যে ঢুকে এসে এই পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটার দিকে তাকিয়ে দেখে অবাক হয়ে বলল, এই ওপরের ঘরে ছুঁচো? সেই তো। ছেলে চমকে উঠে বলল, বাবা, আপনার রিভলভারটা খাটের ওপর পড়ে কেন? ওই তো। জগদীশ অম্লান গলায় বললেন, ভেবেছিলাম জ্বালাচ্ছে, দিই নিকেশ করে। তো ছুঁচো মেরে হাত গন্ধ করতে আর ইচ্ছে করলো না। কি কাণ্ড, ঘরের মধ্যে ছুঁচো! তো সেটাকে তো তাড়াতে হবে। ছেলে ফটাফট ঘরের দুটো আলো জেলে দিয়ে আলনায় ঝোলানো জগদীশের শৌখিন ছড়িটা নিয়ে খটাক্ষট তাড়া লাগিয়ে ঘর তোলপাড় করে তুলল। আর খাটের নিচটায় তা দেখল বই কি, টর্চ জেলে হেঁট হয়ে। ইত্যবসরে নাতিও ঘুম ভেঙে উঠে বসেছে। কি হচ্ছে দাদু? এত রাত্রিরে সবাই হইহট্টগোল করছো কেন? দাদু অপ্রতিভভাবে বললেন, ও কিছু না দাদু, ঘরের মধ্যে একটা ছুঁচো ঢুকে পড়েছিল, সেটাকে তাড়াতেই। কিন্তু কোন ফাঁকে সে হাপিস হয়ে গেল। অবশ্য ছুঁচো বললে ছুঁচো, চোর বললে চোর। চোর? অ্যাঁ, কই, করতে পারলো? জগদীশের চিন্তার সুর। তাই তো ভাবছি। বাবা, অমিত প্রতাপ বলল, আপনি রাত অবধি জেগে ওইসব পচা পচা ভুতুরে খাতাগুলো দেখতে বসবেন না। খাতাগুলো দেখলেই তো আমার মাথা ঝিমঝিম করে। আর ছেলের কথা শেষ হতে না হতেই বৌমা বলে উঠল, আর রাতের খাওয়াটা একটু হালকা হলে ভালো হয়। আপনাদের প্রতাপপুরের পাঠানো ক্ষীরের সঙ্গে খাজা কাঁঠাল, পাকা আম, আর তার সঙ্গে খাস্তা লুচি একসঙ্গে চটকে মেখে, ওহ, আমার তো দেখেই পেট ব্যথা করে, খাবার কথা ভাবতেই পারি না। হা হা হা! জগদীশ প্রতাপ এই মাঝরাত্রিরেই ঘর ফাটিয়ে হেসে উঠলেন। তা পারবে কোত্থেকে? জন্মাবদ্ধিত ভয়ে ভয়ে না খেয়ে খেয়ে নাড়ি মরে গেছে। আমার ঠাকুরদা একটা আস্ত কাঁঠাল খেতেন, বুঝলে? একাশনে বসে এক কুড়ি বড় সাইজের ল্যাংড়া আম খেতেন, আর একটা ছাগলও একাই সাবার করতে পারতেন। আমার ঠাকুমাটিও কম যেতেন না, বলতেন আমের সময় আবার দুবেলা ভাত খেয়ে কেন মরি। তাই তার রাতের বেলা ভাতের পাট থাকতো না। দাসীরা কেউ একজন এক ঝুড়ি আম, এক গামলা জল আর একখানা বঁটি নিয়ে বসত, আর ঠাকুমা বসতেন একখানা খালি থালা আর একটা কাশি ভর্তি মাছের ঝাল নিয়ে। একটির পর একটি আম ছাড়িয়ে পাতে দিয়ে চলেছে দাসী, আর তিনি খেয়ে চলেছেন। গোনাগুন্দির ধার ধারতেন না। তার সঙ্গে ওই সর্ষে লঙ্কার গড়গড়ে মাছের তেল ঝালের টাকনা। নিজের গাছের আম, পুকুরের মাছ, গোনাগুন্তি কিসের? নমস্য মহিলা, বৌমা বললে। তা না হলে অমন সব প্ল্যান মাথায় আসে? টাকা পুঁতে পুঁতে ঠাকুর ঘরের মেঝে বাঁধাবো, মোজাই কোথায় লাগে? এ একেবারে বাহারের চূড়ান্ত। জগদীশ আবার হেসে উঠলেন। তাহা যা বলেছ বৌমা। এই তো হিসেবের খাতায় সেই টাকার ওজন দেখে চক্ষু চড়ক গাছ। কলিকাতার ট্যাক্সাল হইতে 1.5 মণ রৌপ্য মুদ্রা আনয়ন করা হইল। 1.5 মণ রৌপ্য মুদ্রা? শুনে মাথা ঘুরছে বাবা, শুতে যাচ্ছি। বৌমা নেমে গেল, সঙ্গে সঙ্গে নাতিও। শোনা গেল প্রশ্ন করছে, মন কি মামনি? অমিত প্রতাপ বলল, রিভলভারটা আমায় দিন তো। কেন, তুমি আবার কি করবে? থাক না আমার কাছে। আপনি ঘুমের ঘোরে কি করতে কি করে বসবেন, কি বলা যায়?
হা হা হা, ভাবছিস বাবাটার মাথায় গোলমাল হয়েছে? না রে বাবা না, এখন পরামর্শ দিয়ে দেখি বাড়িখানা হাতছাড়া করার আগে ওই 1.5 মণ রৌপ্য মুদ্রা উপড়ে নেওয়া যায় কিভাবে। কাল দিনের বেলা বসে ভাবা যাবে বাবা, এখন শুয়ে পড়ুন। আবার ফটাফট জোরালো আলোগুলো নিভিয়ে দিয়ে ছেলে দরজাটা টেনে ভেজিয়ে দিয়ে চলে গেল। জগদীশ তাড়াতাড়ি দরজার খিল ছিটকিনি দুটোই লাগিয়ে দিলেন। ঘুরে এসে আবার খাটের উপর বসতেই যেন খিক করে একটা হাসির শব্দ পেলেন। কে কে অ্যাঁ? খুব ব্যাপারটা পড়ে গেছিলেন বড় কর্তা, কি বলেন? ছেলে বৌমা নাতি পর্যন্ত ছুঁচো খুঁজতে হাল্লাক। জগদীশ সন্দেহের গলায় বললেন, তোর রকম সকম দেখে তো তোকে মানুষ বলে মনে হচ্ছে না বাপু। আজ্ঞে আপনি বিচক্ষণ ব্যক্তি। ফাঁসি খেয়ে মরে অপদেবতা হয়ে ঘুরে বেড়াচ্ছিস নাকি? আহা, বড় ভালো নামটি দিয়েছেন তো কর্তা, অপদেবতা। বাড়তি একটা অপ থাকলেও দেবতার দরে তো চলে এলুম তাহলে। তো হঠাৎ আমার এখানে কেন এলে বাপু? মতলবটা কি? জগদীশ রিভলভারটা বালিশের তলায় গুজে রেখে খাতার বোঝা বন্ধ করে সরিয়ে রেখে বাবু গেড়ে গুছিয়ে বসে বললেন, শুনি তোর মতলব। কোনো কুমতলব নাই বড় কর্তা। 7 পুরুষ আপনাদের খেয়েই মানুষ। ওই যে আপনার ঠাকুমার টাকা পোতা ঘর, ও ঘর তো আমার বড় ঠাকুরদাই বানিয়েছিল। হ্যাঁ, তাই নাকি? কে সে? নামটা কি? আগে বাবার জ্যাঠা, নাম ছিল পাতকীচরণ। হিন্দু সম্প্রদায়ের মিস্ত্রিদের মধ্যে খুব নামডাক ছিল। দেব মন্দিরে কাজকর্ম তো অহিন্দু মিস্ত্রি দিয়ে চলতো না। বটে নাকি? খুব যে ভাওতা দিচ্ছিস। ঘরবাড়ি, মঠ মন্দির, পুজোর দালান এসব কারা বানায়? আমি তো বরাবর দেখছি রশিদ মিস্ত্রি আর তার ছেলে বাহার মিস্ত্রি। বড় কর্তা, সেসব হলো গিয়ে পুজো পাঠ আরম্ভ হবার আগে। আরম্ভ হয়ে যাবার পর কোনো কাম পড়লেই ডাক পড়তই আমাদের। ও, বুঝলুম। তা তোর বাবার জ্যাঠাকে তুই দেখেছিস? দেখেছি। 100-র কাছে বয়স হয়েছিল, নামিয়ে বসিয়ে দিতে হইতো। আমারে খুব ভালোবাসতো, যত গপ্প আমার সঙ্গে। শৈশব থেকেই এঁচড়ে পাকা। তো খাতায় হিসাব দেখছি রুপোর টাকা ওজন 1.5 মণ। তার থেকে কতটি সরিয়েছিল তোর ঠাকুরদা? সে গপ্প কখনো করেছিল তোর কাছে? শিরিঙ্গে বৈকুণ্ঠ সরাত করে একদম সোজা। ছি ছি, অমন পাপ কথা মুখে আনবেন না হুজুর। এ কি বৈঠকখানা ঘরের কাম কাজ যে তার থেকে কিছু মারবে? ঠাকুর ঘর বলে কথা। ধর্মজ্ঞানী পুরুষ। তো বল দেখিনি, গিনির হিসেবটা কি? সেও নিশ্চয়ই তোর বড় ঠাকুরদা। থামতে হলো। আবার দরজার শব্দ। বাবা, দরজাটা খুলুন তো একবার। জগদীশ গলা নামিয়ে বললেন, আজ আর হলো না, এখন যা, আবার কাল আসিস। উঠে দরজা খুললেন জগদীশ। কি আবার কি হলো? কি হলো সেটাই তো জানতে এসেছি। ছেলের স্বর বেজায় বিরক্ত, উত্তেজিত। মনে হচ্ছে আপন মনে কথা বলে যাচ্ছেন, শুনতে পাচ্ছি তখন থেকে। জগদীশ আত্মস্থ বললেন, কইছি তাই নাকি? মাঝরাত্রিরে একা একা কথা বলবেন মানে? ঠিক আছে, আমি এ ঘরেই শুই। মাথা খারাপ? তুই আবার এ ঘরে কী করতে শুতে আসবি? তো আপনি যদি... আরে বাবা না, কিচ্ছু হবে না। আমার মেজো মামা বলতো, রাত্রিরে যদি ঘুম না আসে তো খবরদার ঘুমের ওষুধ খেতে যাবি না। এক মনে ধারাপাতের মতো পড়া, কড়াকিয়া গন্ডাকিয়া কাঠাকিয়া উড়ে যাবি। দেখবি ঘুম বাপ বাপ করে আসতে পথ পাবে না। যা শুতে যা, আর কথাটা তো শুনতে পাবি না। ছেলেকে প্রায় ঠেলে বের করে দিয়ে দরজা বন্ধ করলেন। শুয়ে পড়লেন। শুয়ে শুয়ে ভাবতে লাগলেন, কাল আবার আসতে বললাম, আসবে তো? এলে খুব ফিসফিসিয়ে কথা বলতে হবে। কিন্তু আচ্ছা,
ভূতরুত বলে তো মনে হচ্ছে না। কই, কথা বলতে তো গায়ে কাঁটা দিচ্ছিল না, ভয় ভয়ও ভাব করছিল না। অথচ ঢোকা বেরোনো তো টের পাওয়া গেল না। একা আমার বুড়োর চোখ নয়, আরও 3 জোড়া চোখ তল্লাশ করেছে ঘর। আমাদের প্রতাপপুরের ছেলেবেলায় দেখেছি গোষ্ঠতেলির ঠাকুমা একটা বিদ্যে জানত, ধুনো পড়া। চোরেরা নাকি গোষ্ঠ ঠাকুমার কাছ থেকে ওই ধুনো পড়া শিখে নিয়ে চুরি করতে বেরোতো, না এলে বোঝাই যাবে চোর জচ্চোর। আর একে ঘুমটা সবে এসেছে, কানের কাছে মাছির পাখা নাড়ার মতো ফিসফিসে সনসন শব্দ। বড় কর্তা ঘুমোলেন নাকি? ধর মরিয়ে জেগে উঠে বসল জগদীশ প্রতাপ। নাইলনের মশারি, মশারির মধ্যে থেকে দেখতে পেলেন একটা ছায়ামূর্তি। হ্যাঁ, এ কি, আবার এক্ষুনি এলি যে? বলে দিলাম না কাল আসতে? বললেন অবশ্য খুব চাপা গলায়। আমাদের আবার কালাকাল, কি বা রাত্র, কি বা দিন? ওই গিনিগুলোর হদিস জানতে বট ঠাকুরদার সন্ধানে ঘুরপাক খেলুম কে জানে কতক্ষণ। তারপর মনে হলো কালকে এসে গেছে, কিন্তু এসে মনটা বড় খারাপ হয়ে গেল বড়কর্তা। কেন, হঠাৎ মন খারাপ কেন? আজ্ঞে হুজুর, আপনাদের বাড়ির সব বড় সন্দেহাতীক। এখনো ভাবিতেছেন বেটা বৈকুণ্ঠ ভূত না চোর? তা বটে, আমি কি ভাবছিলাম তা টের পেলি কি করে? সেই তো, ওই রোগেই তো সুখে শান্তি গেছে, না বলতেই সব বুঝে ফেলি। দেখ বাপু, ভূতে বিশ্বাস অবিশ্বাস সবটাই মনুষ্য জন্মের একটা রোগ। তুই যখন বেঁচে ছিলি সহজে ভূত বিশ্বাস করতিস? বেঁচে? হতভাগা বৈকুণ্ঠ আবার বেঁচে ছিল কবে বড় কর্তা? মরেই তো থাকতো। না, সোজা করে কথা বলা তোর ধাতে নেই। তা তোর বটঠাকুরদার সঙ্গে দেখা হলো? হওয়া খুবই কঠিন হচ্ছিল। ওনারা হচ্ছেন পুণ্যাত্মা, স্বর্গে ওনাদের পুণ্যির ওজন মাফিক সব মহল্লা। আমাদের মতো গলার দড়ির পাপি তাপিদের সেখানে পৌঁছবার পাসপোর্ট নাই। তবে থাম থাম, ওই মহল্লা জিনিসটা কি? ও আগে অন্য কিছু না, নামি দামি শহরের স্টাইল। কে কোন মহল্লায় ঠাঁই পেয়েছে জানতে পারলেই বোঝা যাবে কার কতটা পুণ্যি। এই যেমন আপনাদের রাজধানীতে বাসার ঠিকানা শুনলেই বুঝতে পারা যায় কে রাজা কে গজা, কে মন্ত্রী কে যন্ত্রী, কে অফিসার কে কেরানি, কে এলেমদার কে জমাদার। বটে, রাজধানীর এত কথা তুই কি করে জানলি? আগে এখন তো আর রেল ভাড়া লাগে না, সর্বত্র চষে বেড়াই আর দেখি। কিন্তু ঠাকুরদার কাছে যেতে পাসপোর্ট লাগে কেন? আগে সে ওখানকার আইন, বড় কড়া আইন। তবে কি না পাহারাদারকে একটু ঘুষ টুস দিয়ে। স্বর্গেও ঘুষ? আজ্ঞে কর্তা, ঘুষ আর কোথায় নাই। খিক করে একটু হাসির শব্দ। থাক, আমার আর জেনে কাজ নেই। ঠাকুরদা কি বলল তাই বল। বলল যে ঘর অন্ধকার, জোর পাখার বাতাসে মশারি উঠছে। বৈকুণ্ঠকে এক একবার দেখা যাচ্ছে, এক একবার যাচ্ছে না। কিরে, কি হলো? থেমে গেলি কেন? চলে গেলি নাকি? আগে চুপ চুপ, সিঁড়িতে কার যেন পদশব্দ শুনলুম। আবার না ছোট কর্তা দরজা ধাক্কায়। ধাক্কাক, আমি অঘরে ঘুমোচ্ছি, ক্যানেস্ট্রা পিটলেও আর ঘুম ভাঙবে না। বলল গিনি ছিল আগে 12.5 সের, ঠাকুরদার সাক্ষাতে ওজন হয়েছিল। 12.5 সের গিনি? বৈকুণ্ঠ, এখন তার কত দাম? জানা নেই বড় কর্তা, চিরদিনই আদার ব্যাপারীর জাহাজের খবর রাখি না। আমিই বলছি অনেক দাম, হিসেব করতে গেলে মাথা গুলিয়ে যাবে। ছেলেকে জিজ্ঞেস করতে হবে। এখন কি উপায় তা বল।
আগে কিসের উপায়? ওই যে সোনার উপা উদ্ধরের। বৈকুণ্ঠ, এই বৈকুণ্ঠ, চুপ করে গেলি যে? বৈকুণ্ঠ! আগে ঠাকুরদাকে শুধিয়ে এলাম। এক্ষুনি শুধিয়ে আসা হয়ে গেল? তা আগে হলো, মনোরথে চেপে যাওয়া আসা। তো ঠাকুরদা বলল উদ্ধারের উপায় কম, মিস্ত্রি উপরাতে গেলে চুরি করে সাফ করে দেবে। আরে বাবা, পাহারা থাকবে, যেই রক্ষক সেই ভক্ষক হবে। আর চুরি না করে তো গভর্নমেন্টের ঘরে খবর তুলে দেবে, ব্যাস পুলিশে জেরা চলবে। এত টাকা তোমাদের পূর্বপুরুষ পেল কোথায়, হিসাব দাও, না দিতে পারলে গাড়োতে যাও। এই সেরেছে, তাহলে তো বড় বিপদ। আগে আপনাকে তো আমি কি বলবো, তবে ঠাকুরদা বলতো সম্পদই বিপদ। এখন তো ঠাকুরদা বলল বড় কর্তাকে বলগে যা করার তাড়াতাড়ি সেরে ফেলতে। পুরাতন অট্টালিকাখানা দানই করুন আর বেচেই দিন, যেন ঝটপট করেন। জগদীশ সন্দেহের গলায় বললেন, কেন রে বাপু, বড় কর্তার কি দিন ফুরিয়ে আসছে নাকি? আহা, ইস, তা নয় আজ্ঞে, ওই যে অট্টালিকাখানারই তো দিন ফুরিয়ে আসছে। কোন দিন না হুড়মুড়িয়ে ভূমিষ্যাৎ হয়, মেরামত তো হয় নাই দুপুরুষকাল। মেরামত? বিশাল বাড়ি মেরামত করা বড় সোজা? তা বলে এক্ষুনি পড়ে যাবে? আগে যেতে তো পারে। আমি বলি কি কর্তা, এই মৌকায় বেচে দিন, মোটা টাকা ঘরে আসবে। তারপর পৌড়ো হুড়মুড়িয়ে আপনার ক্যাঁচকলা। জগদীশ রেগে বললেন, তার মানে জেনে বুঝে লোক ঠকানো? তো সে যদি বলেন তো একখানা ধম্মপুণ্যির আঁকড়া খুঁজে দানি করে দেন। তাও তো ঠকানো, জানছি যখন পড়ে যাবে। বা, তাতে আর ঠকানোটা কোথা? তানারা তো কাটের করি খরচা করে কিনছেন না, তানাদের আগেও ছিল না, পরেও থাকবে না। তাছাড়া আপনার পুণ্যির ছলাখানায় মোটা খানিক পুণ্যি জমা পড়বে। যখন দানটা করবেন খপরের কাগজের লোক আসবে, ফটাফট ফটো কুটবে। জগদীশ একটা নিঃশ্বাস ফেললেন। বৈকুণ্ঠ, বললি তো ভালো, কিন্তু ওই 1.5 মণ মহারানী মার্কা টাকা আর 12.5 গিনি, ও আর চিন্তা করে লাভ নাই বড় কর্তা। ওসব তো আপনার গাঁটের থেকে যাবে না। যাদের গেল তেনারা তো আগেই পগার পার হয়ে গেছেন। ঠিক, একদম ঠিক। তাই তো বাঁচালি বৈকুণ্ঠ। তো এখন যাই বড় কর্তা, আবার আসতে অনুমতি করবেন তো? আপনার কাছে এলে বড় সুখ পাই। বড় কর্তা কিছু জবাব দেওয়ার আগেই দরজায় টোকা। ব্যাস, বড় কর্তার চাদরে মুড়ি দিয়ে সপাট। টোকা, টোকা থেকে ধাক্কা, ধাক্কা থেকে দুমদাম, দমাস দমাস। কিন্তু জগদীশ তো অঘরে নিদ্রায়। তবে ভয় খাবার কিছু নেই, নাক ডাকছে বাঘের গর্জনে। সকালবেলা ছেলে বলল, বাবা, আপনাকে আর একা শুতে দেওয়া যাবে না। কেন কেন এ বাপু, আমার অপরাধ? আপনি রাতের বেলা সারা রাত বিজবিজ করে চলেন, এটা একটা ব্যাধি। ব্যাধি? ও, সারা রাত বিজবিজ? বলি নাক ডাকারটাকে? সেটা শেষ রাতে। আপনার ঘরে আজ থেকে কেউ একজন শোবে। কেউ শোবে না। আমি আজই প্রতাপপুরে যাচ্ছি। প্রতাপপুর? একা? একা ছাড়া তোমাদের সময় আছে? দেখবার অভাবে ওই বিশাল অট্টালিকাখানা ধ্বংস হতে বসেছে। ওটাকে আমি ওখানেই হরিসভায় দান করে আসব। ছেলে বউ দুজনে একসঙ্গে চমকে উঠল। দান করে আসবেন? এখন ওর দাম কত ভেবেছেন? আমি তো একটা খদ্দেরও ঠিক করার চেষ্টায় আছি। জগদীশ মনে মনে বলল, লবডঙ্কা, তোমাদের চেষ্টা সফল হওয়ার আগেই বাড়ি মাটিতে শোবে। মুখে বললেন, না না, পিতৃপুরুষের ভিটে বেচা হবে না, দানই করে দেবো। আর ওই ঠাকুরঘরের মেঝে আর দেওয়ালে পোতা খাঁটির উপর টাকাগুলো পারিস তো উপড়ে নিয়ে যা। সে তো আর সোজা কথা নয়।
তাই তো বলছি, যেটা সোজা সেটাই হোক, দান করে দেওয়া হোক। আমি আজই যাচ্ছি, একটা টিকিট আনিয়ে রাখি। ছেলে রাগমাগ করে বলল, একটা নয়, দুটো। আপনাকে তো আর এই বয়সে একা ছাড়তে পারি না। চল তবে, ভালোই হবে। ফটাফট ফটো উঠবার সময় তোরও উঠে যাবে, কাগজে ছাপা হবে। শুনে বৌমা বলল, আমিও যাব। বেশ তো, চলো একবার শেষমেশ ভিটেমাটির দেশে। যাওয়া হলো। দিব্যি সমারোহ করেই যাওয়া হলো, ছেলে বউ নাতি চাকর সবাইকে নিয়ে। কিন্তু কারোর ভাগ্যেই কি ফটো ওঠা জুটল কাগজে ছাপা হতে? না, কপালে ঘি না থাকলে কি হবে। সন্ধে রাতে পৌঁছলেন। সাপখোপের ভয়ে পুরনো বাড়িতে না উঠে ওখানকার বাসিন্দা জ্ঞাতিদের বাড়িতে উঠলেন। ব্যাস, সন্ধ্যের পর থেকেই বৃষ্টি। ওহ, কি বৃষ্টি, কি বৃষ্টি! যেন প্রলয়কাল ঘনিয়ে এসেছে। শুধু তো বৃষ্টিই নয়, সঙ্গে ঝড়ও। জ্ঞাতিরা বলল, 10 বছরের মধ্যে এমন ঝড় বৃষ্টি দেখিনি। গাছ উপড়ে পড়ছে মরমরিয়ে, ঘরের চালাটালা ছুটে বেরিয়ে যাচ্ছে 2-10 মাইল দূরে। দিঘি পুকুরের জল উপচে উঠে লোকের বাড়িতে ঢুকে আসছে। কতজনের কত কি ঘটল। আর আর সেই রাতেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনাটি। বৈকুণ্ঠ ঠাকুরদা যার ওয়ার্নিং বেল দিয়েছিলেন, কিন্তু সকালবেলা দিব্যি আকাশ ফর্সা, ঘুমটুম নেই। সকাল হতেই বেরিয়ে পড়লেন জগদীশ। দেখলেন সেই 1.5 মণ রূপোর টাকা আর 12.5 সের গিনির ওপর হাজার হাজার মণ ইট পাথর লোহা লক্করের স্তূপ। হাঁ করে দাঁড়িয়ে দেখছেন জগদীশ। কানের গোড়ায় সহসা ফিসফিস, মন খারাপ করবেন না বড় কর্তা। ভবিষ্যৎকালে কোনো একদিন এই স্তূপ খনন হয়ে এইসব পুরাতন মুদ্রা আবিষ্কার হবে। তুই তুই এখানেও? আগে আমাদের তো এখানেই বাস, 3 পুরুষ যাবৎ। জগদীশ এদিক ওদিক তাকালেন, কাউকেই দেখতে পেলেন না। কেউ কোথাও নেই। দিনের বেলাও ঘুরিস? আগে আমার আবার দিন আর রাত, আমি তো সবসময় আপনার সঙ্গে সঙ্গে। তা তোর ঠাকুরদা দেখছি গণনায় ভুল, পুণ্যির ছালাটা ভরতে তো তর সইল না। না হোক গে, এমনিই আপনার অনেক আছে, পরের ধনে পোদ্দারি করে লাভটা কি? সে ভদ্রলোক যা করে মঙ্গলের জন্য। সে ভদ্রলোক মানে? কর্তা, আমার আবার ও নামটা মুখে আসে না, আপনি নিজে বুঝে নিন। শেষ হলো আশাপূর্ণা দেবীর নিজে বুঝে নিন। কেমন লাগলো? ভয় পেলে না মজা পেলে? কমেন্ট বক্সে লিখে জানিও। গল্পটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করো প্লিজ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন টু লেটস ডু গল্প।